আচ্ছা, একটা প্রশ্ন কি মাথায় এসছে কখনো? প্রতিদিন আমরা যে ফেসবুক, গুগল বা ইউটিউবের মতো বিশাল সব প্ল্যাটফর্ম ব্যবহার করি, সেগুলো আসলে কিভাবে চলে? চলুন আজ সেই ভেতরের গল্পটা একটু জেনে আসা যাক। একবার ভাবুন তো, একই মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কোটি কোটি মানুষ ফেসবুকে ছবি আপলোড করছে, মেসেজ পাঠাচ্ছে, গুগলে কিছু না কিছু সার্চ করছে। কি অসম্ভব চাপ! এত রিকোয়েস্ট তারা সামলায় কিভাবে? শুধু ভালো কোডিং দিয়ে কি এটা সত্যি সম্ভব? না, আসল রহস্যটা আসলে শুধু কোডিংয়ে না, তার চেয়েও অনেক গভীরে। এর পেছনের মূল যে ম্যাজিক, সেটাই হলো সিস্টেম ডিজাইন। এটা যেমন অনেকটা একটা বিশাল বাড়ির আর্কিটেকচার তৈরির মতো, যেখানে শুধু ইটবালি নয়, বরং পুরো বাড়ির নকশাটাই এমনভাবে করা হয় যাতে সবকিছু একসাথে একদম নিখুঁতভাবে কাজ করতে পারে। তো এই বিশাল আর্কিটেকচারটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। চলুন, সবার আগে একটা একা কম্পিউটারের ভেতরে উঁকি দিয়ে দেখি সেখানে ঠিক কি কি ঘটে। দেখুন, কম্পিউটার কিন্তু আমাদের মতো বাংলা বা ইংরেজি ভাষা বোঝে না। সে চেনে শুধু দুটো সংখ্যা, 0 আর 1। ডেটার এই যে ক্ষুদ্রতম একক, একেই বলা হয় বিট। আমাদের যত ছবি, গান, লেখা, আসলে সবকিছুই এই 0 আর 1-এর একটা জটিল খেলা ছাড়া আর কিছুই না। কম্পিউটারের মেমোরি মূলত দুই রকমের। একটা হলো স্টোরেজ, মানে হার্ড ডিস্ক বা এসএসডি। এটা হলো নন ভলাটাইল, মানে কম্পিউটার বন্ধ করে দিলেও ডেটা ঠিকঠাক থেকে যায়। অন্যদিকে আছে র্যাম, যেটা অমচন ফাস্ট কিন্তু ভলাটাইল, মানে পাওয়ার চলে গেলেই এর ভেতরে সব তথ্য হাওয়া। তাহলে প্রশ্ন হলো, র্যামের দরকারটা কি? কারণ স্টোরেজ থেকে ডেটা খুঁজে আনতে বেশ সময় লাগে, আর র্যাম হলো হাতের কাছে টেবিলের মতো, যেখান থেকে প্রায় সাথে সাথেই নুজনি জিনিসটা পাওয়া যায়। এখন গতির কথা যদি বলি, তাহলে র্যামের চেয়েও অনেক বেশি ফাস্ট হলো ক্যাশ মেমোরি। এটা থাকে সিপিইউ এর এক্কেবারে গা ঘেঁষে, যাতে সবচেয়ে জরুরি ডেটাগুলো চোখের পলকে সিপিইউ পেয়ে যায়। আর এই সব জটিল পার্টস, মানে সিপিইউ, র্যাম, স্টোরেজ, এদের সবাইকে কে এক সুতায় বেঁধে রাখে? সেই কাজটা করে মাদারবোর্ড। এটাই হলো সিস্টেমের মূল সার্কিট বোর্ড, যা সবাইকে একে অপরের সাথে কথা বলতে সাহায্য করে। তো একটা মেশিনের গল্প তো না হয় বোঝা গেল, কিন্তু যখন একটা আইডিয়া এত বড় হয়ে যায় যে একটা মেশিন আর যথেষ্ট নয়, যখন লাখ লাখ মানুষ একসাথে আপনার দরজায় কড়া নাড়তে শুরু করে, ঠিক তখনই আসল চ্যালেঞ্জটা শুরু হয়। দেখুন, বড় সিস্টেমে তো আর একজন কাজ করে না, শত শত ডেভেলপার একসাথে কাজ করেন। এখন কেউ একজন যদি একটা কোড লিখে সরাসরি সার্ভারে পাঠিয়ে দেয়, আর তাতে যদি কোনো ভুল থাকে, তাহলে তো পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। এখানেই আসে CI/CD পাইপলাইন। এটা একটা অটোমেটেড ব্যবস্থা যা নতুন কোডকে নিজে থেকেই কয়েক ধাপে পরীক্ষা করে। সবকিছু ঠিকঠাক থাকলেই তবে সেটা ব্যবহারকারীদের জন্য সার্ভারে যায়। এক কথায়, এটা হলো সিস্টেমের সেফটি নেট। যখন একসাথে লাখ লাখ ব্যবহারকারীর রিকোয়েস্ট আসতে থাকে, তখন একটা সার্ভারের পক্ষে একা সব সামলানো অসম্ভব হয়ে পড়ে। ঠিক এখানেই হিরোর মতো এন্ট্রি নেয় লোড ব্যালেন্সার। এর কাজটা অনেকটা রাস্তার ট্রাফিক পুলিশের মতো। সে আগত সব রিকোয়েস্টকে বিভিন্ন সার্ভারে সুন্দর করে সমানভাবে ভাগ করে দেয়, ফলে কোনো একটা সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়েই না। কি দারুণ বুদ্ধিমত্তা, তাই না? এত বড় একটা সিস্টেমে ভুল হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই ভুলটা খুঁজে বের করাটা হলো খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন কাজ। এই জন্যেই থাকে লগিং আর মনিটরিং সিস্টেম। এটা অনেকটা হাসপাতালের হার্টবিট মনিটরের মতো, সবসময় সিস্টেমের পালস চেক করতে থাকে। কোথাও কোনো সমস্যা দেখলেই সাথে সাথে ডেভেলপারদের কাছে স্ল্যাক বা ইমেলে অ্যালার্ট পাঠিয়ে দেয়। আর ডেভেলপারদের জন্য একটা গোল্ডেন রুল, একটা সোনালী নিয়ম আছে, যা কখনো ভাঙা উচিত না। সেটা হলো, কখনোই সরাসরি প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিবাগিং করা যাবে না। যেখানে সাধারণ ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছেন, সেখানে কোডের ভুল খোঁজা একদমই বারণ, কারণ এর ফল মারাত্মক হতে পারে। বেশ, আমরা তো দেখলাম সিস্টেম বড় হলে কি কি যন্ত্রাংশ লাগে, কিন্তু এই যন্ত্রাংশগুলো কিভাবে সাজানো হবে, কোনটা বেশি জরুরি হবে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে কিছু মূল নীতি বা ফিলোসফি কাজ করে। চলুন এবার সেই ডিজাইনের মূল মন্ত্রগুলো জেনে নেওয়া যাক। সিস্টেম ডিজাইনের জগতে ক্যাপ থিওরামকে অনেকটা বাইবেলের মতো মানা হয়। সহজ কথায় এটা বলে যে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে, যেখানে ডেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখানে আমরা একই সাথে 3টা গুরুত্বপূর্ণ গ্যারান্টি কিছুতেই পেতে পারি না। আমাদের যে কোনো দুটো বেছে নিতেই হবে। এটা একটা অবশ্যম্ভাবী আপোষ। তো এই 3টা গ্যারান্টি কি কি? প্রথমটা হলো সি, মানে কনসিস্টেন্সি বা সঙ্গতি, অর্থাৎ সবাই সবসময় একই ডেটা দেখবে, কোনো গরমিল হবে না। দ্বিতীয়টা এ, মানে অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা, অর্থাৎ সিস্টেম সবসময় চালু থাকবে,
আর 3 নম্বরটা হলো পি, মানে পার্টিশন টলারেন্স, অর্থাৎ নেটওয়ার্কের কোনো অংশের সমস্যা হলেও সিস্টেম কিন্তু কাজ চালিয়ে যাবে। আর এখানেই আসল খেলাটা। এই 3টা থেকে যে কোনো দুটো বেছে নিতে হবে। যেমন ধরুন একটা ব্যাংকিং সিস্টেম, সেখানে টাকার হিসাবে এক চুলো গরমিল হলে চলবে না, তাই না? মানে কনসিস্টেন্সি তাদের জন্য সবচেয়ে জরুরি। তাই তারা হয়তো কনসিস্টেন্সি আর পার্টিশন টলারেন্স বেছে নেবে। কিন্তু এর জন্য হয়তো সিস্টেম মাঝে মাঝে কিছুক্ষণের জন্য ডাউন বা আনঅ্যাভেলেবল থাকতে পারে। এটাই হলো ট্রেড অফ। একটা সিস্টেমের তো অনেকগুলো অংশ থাকে, তো এই ভিন্ন ভিন্ন অংশগুলো একে অপরের সাথে কিভাবে কথা বলে? চলুন এবার ইন্টারনেটের এই যোগাযোগের জগৎটা একটু ঘুরে দেখা যাক। ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের, মানে আপনার ফোন বা ল্যাপটপের একটা নিজস্ব ঠিকানা থাকে। এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এটা ঠিক যেন আমাদের বাসার ঠিকানার মতো, যা দিয়ে নির্দিষ্ট করে ওই ডিভাইসটাকে খুঁজে বের করা যায়। ইন্টারনেটে ডেটা পাঠানোর দুটো মূল উপায় আছে, টিসিপি আর ইউডিপি। টিসিপি হলো একজন খুবই দায়িত্ববান ডেলিভারি ম্যানের মতো। সে নিশ্চিত করে যে ডেটার প্রত্যেকটা প্যাকেট ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, কোনোটা হারিয়ে গেলে আবার পাঠায়। তাই ইমেল বা ফাইল ডাউনলোডের মতো জরুরি কাজে এটা ব্যবহার হয়। অন্যদিকে ইউডিপি হলো সুপারফাস্ট কুরিয়ারের মতো। তার কাছে গতির গুরুত্বই সবচেয়ে বেশি। যেমন ভিডিও কলে 2-1টা ডেটা প্যাকেট হারিয়ে গেলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু ভিডিওটা যেন রিয়েল টাইমে চলে সেটাই আসল। আচ্ছা, ডিএনএস কি জিনিস? সহজ ভাষায় এটাকে বলা যায় ইন্টারনেটের ফোনবুক। আমরা যখন ব্রাউজারে google.com-এর মতো সহজ নাম লিখি ডিএনএস, তখন পর্দার আড়ালে এই নামটাকে কম্পিউটারের বোঝার মতো আইপি অ্যাড্রেসে অনুবাদ করে দেয়। ব্যাস, একদম সহজ। দুটো সিস্টেমের মধ্যে যোগাযোগের জন্য এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করা হয়। এর মধ্যে রেস্ট এপিআই খুব জনপ্রিয় আর ব্যবহার করাও সোজা। কিন্তু সমস্যা হলো এটা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি ডেটা পাঠিয়ে দেয়। ধরুন শুধু একজন ব্যবহারকারীর নাম দরকার, কিন্তু রেস্ট এপিআই তার নাম, বয়স, ঠিকানার সব দিয়ে দিল। এখানেই আসে GraphQL। এটা দিয়ে ঠিক যতটুকু ডেটা দরকার ততটুকুই চাওয়া যায়, ফলে মোবাইল অ্যাপের মতো জায়গায় ডেটা সাশ্রয় হয়। এবার আসি ডেটাবেসের কথায়। ডেটাবেস মূলত 2 ধরনের। এসকিউএল বা এসকিউএল ডেটাবেস হলো একটা সাজানো গোছানো ফাইল ক্যাবিনেটের মতো, যেখানে সবকিছু একটা নির্দিষ্ট ছকে বা স্ট্রাকচারে রাখতে হয়। অন্যদিকে নোএসকিউএল বা নোএসকিউএল ডেটাবেস অনেক বেশি ফ্লেক্সিবল। এর কোনো ধরাবাঁধা ছক নেই, আর এটাকে স্কেল করা বা এর ধারণ ক্ষমতা বাড়ানো অনেক সহজ। যখন একটা ডেটাবেস এত বড় হয়ে যায় যে একটা মেশিনে আর জায়গা হয় না, তখন শার্ডিং নামের একটা কৌশল ব্যবহার করা হয়। এটা অনেকটা একটা বিশাল লাইব্রেরির সব বইকে বিষয় অনুযায়ী ছোট ছোট কয়েকটা রুমে ভাগ করে ফেলার মতো। এতে বই খুঁজে পাওয়া এবং ম্যানেজ করা দুটোই সহজ হয়ে যায়। ডেটাবেজের এই ছোট ছোট অংশগুলোকেই বলে শার্ড। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে সিস্টেম ডিজাইনের লক্ষ্য কিন্তু নিখুঁত বা পারফেক্ট কিছু তৈরি করা নয়। এর আসল উদ্দেশ্য হলো নিজের প্রয়োজনটা বুঝে সঠিক জায়গায় সঠিক আপস বা ট্রেড অফ করা। পারফরম্যান্স চাই নাকি কম খরচ, কনসিস্টেন্সি চাই নাকি অ্যাভেলেবিলিটি, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে বের করাই হলো সিস্টেম ডিজাইনের আসল শিল্প। এই সব কিছু জানার পর এখন ভাবার বিষয় হলো, যদি একটা নতুন প্রকল্প শুরু করা হয় তাহলে সিএপি থিওরেমের কোন দুটো বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে? কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি নাকি পার্টিশন টলারেন্স? উত্তরটা কিন্তু নির্ভর করবে সে প্রকল্পের আসল উদ্দেশ্যের ওপর। আর এটাই হলো একজন ভালো সিস্টেম আর্কিটেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।